প্রিয় শিক্ষার্থী, অনলাইন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আলোকপাত করব। ইতিমধ্যেই তোমরা প্রথম অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস করেছো। এই অনলাইন প্রোগ্রামে আশা করি তোমাদের পড়ালেখায় কিছুটা অগ্রগতি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম অধ্যায়ের হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমরা এর মধ্যে জেনেছো যে হিসাব সমীকরণ প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ। তোমরা এর মধ্যেই জেনেছো হিসাব সমীকরণ প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরাও আমাদের সাথে সাথে খাতা কলম নিয়ে বসে যাও এবং অনুশীলন করার চেষ্টা করো। আশা করি সহজভাবে এই বিষয়টি তোমরা উপলব্ধি করতে পারবে। প্রথমে আমরা হিসাব সমীকরণ সম্পর্কে একটু তাত্ত্বিক ধারণা নিব। আমরা নবম দশম শ্রেণীতে বা আরো নিচের ক্লাসে গাণিতিক সমীকরণ করে এসেছি। তো হিসাব সমীকরণ জানার আগে আমাদের সমীকরণ কি এটা জানতে হবে। আমরা জানি সমীকরণ হলো একটি গাণিতিক বাক্য যেখানে দুটি চলকের সমতাসূচক সম্পর্ক নির্দেশ করা হয়। চলক হচ্ছে দুটি অজ্ঞাত রাশি যার নির্দিষ্ট মান থাকে। আর সমীকরণে আমরা জানি দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। মাঝখানে সমতাসূচক চিহ্ন থাকে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়। বাম পক্ষকে যদি একটি চলক বিবেচনা করা হয়, ডান পক্ষকে যদি আরেকটি চলক বিবেচনা করা হয়, দুটি চলকের মান সমান থাকবে। আর এই গাণিতিক সমীকরণকেই আমরা ব্যবসায়িক দৃষ্টিতে, প্রাতিষ্ঠানিক দৃষ্টিতে যখন প্রয়োগ করব তখন এর নাম হবে হিসাব সমীকরণ। অর্থাৎ ব্যবসায়ের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটি উপাদানের সমতাসূচক সম্পর্ককে একটি গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে বলা হয় হিসাব সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই গাণিতিক সমীকরণকে হিসাব সমীকরণে আমরা কনভার্ট করলাম মাত্র। তো যাদের সমীকরণ সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, আমি আশা করব তারা গাণিতিক সমীকরণটা আবার একটু দেখে নিবে, তাহলে তোমাদের হিসাব সমীকরণ বুঝতে সুবিধা হবে। না হয় তোমরা হিসাব সমীকরণ সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে ব্যর্থ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমীকরণটির বিস্তারিত ব্যাখ্যায় যাব। আমরা আগেই বলছিলাম যে সমীকরণ হচ্ছে দুটি চলকের সমতাসূচক সম্পর্ক, আর হিসাব সমীকরণ হচ্ছে ব্যবসায়ের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের সমতাসূচক সম্পর্ক। এখানে এই তিনটি উপাদানকে আমরা সমীকরণে প্রতিস্থাপন করলে যে রূপ পাবো, একটা হচ্ছে মোট সম্পদ, যেটাকে সিম্বলিক মিনিং হিসেবে আমরা এতে প্রকাশ করব। তারপরে এ হচ্ছে একটি চলক, আর আরেকটি চলক হচ্ছে এল প্লাস ওই। এল হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওই হচ্ছে ওনার্স ইকুইটি। এটার বিস্তারিত মিনিংটা আমরা জেনে নিব। এ হচ্ছে অ্যাসেটস বা মোট সম্পদ, এল হচ্ছে লায়াবিলিটিস বা দায় বা বহির্দায়, ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমরা সম্পদ সম্পর্কে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, এখন আর সে বিষয়ে বলবো না। দায় সম্পর্কেও আলোচনা করেছি, কিন্তু এখানে আমরা ভিন্নভাবে একটি বিষয় তুলে ধরবো। মনে করো একটি ব্যবসায়ের মোট সম্পদ আছে 2 লক্ষ টাকা। তো এই সম্পদের উপর 2 লক্ষ টাকারই দাবি থাকবে। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা জানি, মনে করো একটি ব্যবসায়ের 2 লক্ষ টাকার সম্পদ আছে। এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে 2 লক্ষ টাকার দায় থাকবে, দাবিও থাকবে 2 লক্ষ টাকার। এই 2 লক্ষ টাকার দায়টা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে কারবারের বাহ্যিক পক্ষ বা তৃতীয় পক্ষের দাবি বা অধিকার, সেটাকে আমরা বলবো লায়াবিলিটিস। মনে করো এই 2 লক্ষ টাকার সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি আছে 80,000 টাকা, আর মালিকের থাকবে হচ্ছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাকে আমরা বলবো ওনার্স ইকুইটি। তো আমরা এতক্ষণ যাবৎ তাত্ত্বিক যে আলোচনা করলাম যে হিসাব সমীকরণ হচ্ছে ব্যবসায়ের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের সমতাসূচক সম্পর্ক। এটার আমরা প্রয়োগ এভাবেই দেখব যে যদি কোনো প্রতিষ্ঠানে 2 লক্ষ টাকার সম্পদ থাকে, সেখানে দায় এবং মালিকানা সত্ত্ব মিলিয়ে 2 লক্ষ টাকা হবে। অর্থাৎ সম্পদ হচ্ছে একটি চলক, দায় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে আরেকটি চলক। এই দুটি চলকের সমতাসূচক সম্পর্ক হিসাব সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। আর এটা ব্যবসায়ের দৃষ্টিতে আমরা দেখব ব্যবসায়ের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটি উপাদানের সমতাসূচক সম্পর্ক এখানে প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো
যে আমরা এর আগে না লিখে ওনার্স ইকুইটি তো আগে লিখতে পারতাম। এক্ষেত্রে একটি অন্তর্নিহিত তাৎপর্য আছে, ব্যবসায়ের সম্পদের উপর যদি দাবি থাকে তৃতীয় পক্ষের দাবি আগে পরিশোধ করতে হবে, তারপরে মালিকের দাবি পরিশোধ করা হবে। এই জন্য আমরা প্রথমে এলকে বা বহির্দায়কে অগ্রাধিকার দিব, মালিকের বিষয়টা পরে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। তোমরা হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা লাভ করার পর এবার যে বিষয়টা সম্পর্কে জানতে যাচ্ছ তা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আমরা জানি যে আমরা এই হিসাব বিজ্ঞান যে প্রস্তুতি নিচ্ছি এটা শুধুমাত্র প্রায়োগিক সমস্যা সমাধানের জন্য নয়, শুধুমাত্র সিকিউর জন্য নয়, এমসিকিউর জন্য। এজন্য আমরা যখনই অঙ্ক করব বা কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এটার ব্যবহারিক উপযোগিতার পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োগের পাশাপাশি সিকিউতে প্রশ্নের ধরন কি হতে পারে, এমসিকিউতে প্রশ্নের ধরন কি হতে পারে, সেই বিষয়টি একটু খেয়াল রাখবো। আমরা যদি প্রস্তুতি নেওয়ার সময় প্রশ্নের ধরনের উপর ভিত্তি করে একটু চিন্তা ভাবনা করি, তাহলে পরীক্ষার আগে আমাদের পরীক্ষার যে ভীতি বা প্রস্তুতি নেওয়ার জন্য যে অনেক পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম কিছুটা হলেও লাঘব হবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে হিসাব সমীকরণটাকে ভাঙলে এটার আমরা আরেকটু বিস্তারিত ফর্ম পাবো। অর্থাৎ আমরা আধুনিক পদ্ধতিতে যে হিসাব সমীকরণ, আধুনিক পদ্ধতিতে হিসাবের যে শ্রেণীবিভাগ করেছি, সেখানে যে হিসাব খাতগুলো দেখেছি, মূলত এটা হিসাব সমীকরণের বর্ধিত রূপেরই বহিঃপ্রকাশ ছিল। এবার আসো যে এখানে বর্ধিত রূপে আমরা 6টি উপাদান পাবো। তার মানে ওনার্স ইকুইটিটাকে ভেঙে আমরা আরো 4টি উপাদান এখানে পাবো। আমি বিস্তারিত আলোচনা করছি। এখানে বর্ধিত রূপ হচ্ছে a = l + c + r - e - d। তোমরা হয়তো স্লাইডে লক্ষ্য করেছো আর এর পাশে ব্র্যাকেটের মধ্যে i রয়েছে। এখানে আমরা বিভিন্ন লেখকের মধ্যে, বিভিন্ন হিসাব বিজ্ঞানীর মধ্যে বা প্রয়োগের ক্ষেত্রে আমরা বিভিন্ন জনের দুটি রূপই দেখতে পাই। যদিও আমি ব্যক্তিগতভাবে বলবো যে আর লেখাটাই বেশি প্রাসঙ্গিক, অনেক বইতে যদিও আই লেখা আছে। এই বিষয়ে সূক্ষ্ম পার্থক্য আছে, ওই পার্থক্যের বিষয়টা আমরা সংশ্লিষ্ট অধ্যায়ে যখন আলোচনা করব তখন তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। এখন আমরা সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে ধারণা নিব। এই সম্পর্কে তোমরা আগে জেনেছো, এই হচ্ছে অ্যাসেটস। এল সম্পর্কে তোমরা আগে জেনেছো, এল হচ্ছে লায়াবিলিটিস বা দায় বা বহির্দায়। এবার আমরা নতুন যেটা জানবো সি। সি হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে মালিক ব্যবসার মধ্যে প্রাথমিকভাবে বা পরবর্তী সময়ে যা নিয়ে আসে তাকে আমরা বলি মূলধন। আর ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ফলে যে রাজস্ব বা যে প্রাপ্তি ঘটে সেগুলোকে আমরা রেভিনিউ বা ইনকাম বা আয় বলে থাকি। আর ই হচ্ছে এক্সপেন্সেস, অর্থাৎ দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য বা আয় উপার্জনের জন্য ব্যয় সংগঠিত হয়ে থাকে, সেগুলোকে আমরা ই এর মধ্যে দেখাবো। আর ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন, অর্থাৎ মালিক তার নিজস্ব প্রয়োজনে কারবার থেকে নগদ বা অন্য যে কোনো উপায়ে যা কিছু গ্রহণ করবে সেগুলোকে আমরা ড্রয়িংস বা উত্তোলনের মধ্যে দেখাবো। এই হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এটা এমসিকিউ প্রশ্নের মধ্যে আসে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি, অথবা হিসাব সমীকরণ থেকে প্রশ্ন আমরা যদি বহুপদী সমাপ্তিমূলক প্রশ্ন দেখি, সেখানে দেখব হিসাব সমীকরণের কয়েকটি রূপ দেওয়া থাকে, 2-3টি রূপ দেওয়া থাকে। 2-3টি রূপের মধ্যে আমাদের সাধারণ যে রূপ আছে সেটাও জানতে হবে, মৌলিক হিসাব সমীকরণটাও জানতে হবে, বর্ধিত রূপও জানতে হবে। আবার তোমরা কোনো জায়গায় হয়তো দেখবা A = E, অর্থাৎ অ্যাসেটস = ইকুইটি বা দাবি বা অধিকার, এটাও সঠিক রূপ। তো সবগুলো রূপই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এমসিকিউতে প্রয়োগ করার জন্য। এবার আমরা এই সমীকরণ থেকে কিছু সূত্র সম্পর্কে জানব। অর্থাৎ আমরা মৌলিক হিসাব সমীকরণে যে 3টি প্রধান উপাদান লক্ষ্য করেছি, এই 3টি উপাদানের কোনো অজ্ঞাত মান যদি থাকে, অর্থাৎ এই 3টি উপাদানের মধ্যে যদি যে কোনো 2টি উপাদানের মান দেওয়া থাকে, তৃতীয় আরেকটি উপাদানের মান যদি না দেওয়া থাকে, উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা ওই মানটি নির্ণয় করতে পারবো। এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। যেমন ধরো A = L + OE। এখানে যদি আমরা সম্পদের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে আমরা দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করব। দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলেই সম্পদের পরিমাণ আমরা জানতে পারব। আবার আমরা যদি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করি, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার সময় আমরা সম্পদ থেকে বহির্দায় বাদ দিলেই মালিকানা
মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারবো। আবার আমরা যখন বহির্দায় নির্ণয় করতে যাব তখন সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিলেই আমরা বহির্দায়ের পরিমাণ নির্ণয় করতে পারবো। আমরা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার ধারণা লাভ করব। যেমন ধরো, সম্পদের পরিমাণ জানার জন্য মনে করো একটি প্রতিষ্ঠানের দায় দেওয়া আছে ৮০,০০০ টাকা এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে ১,২০,০০০ টাকা। তো দায় হচ্ছে ৮০,০০০ টাকা, মালিকানা সত্ত্ব হচ্ছে ১,২০,০০০ টাকা। এই প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কত? ৮০,০০০ আর ১,২০,০০০ যোগ করলে মালিকানা সত্ত্বের পরিমাণ হবে ২ লক্ষ টাকা। আর যদি তোমাকে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে সম্পদ হচ্ছে ২ লক্ষ টাকা, বহির্দায় হচ্ছে ৮০,০০০ টাকা, এটা বাদ দিলে আমরা মালিকানা সত্ত্ব পরিমাণ পাবো ১,২০,০০০ টাকা। অনুরূপভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা দায়ের পরিমাণও নির্ণয় করতে পারবো। অর্থাৎ গাণিতিক সমীকরণের যে পক্ষান্তরের নিয়ম, সেই পক্ষান্তরের নিয়ম প্রয়োগ করে 3টি উপাদানের যে কোনো 2টি উপাদানের মান দেওয়া থাকলে অন্য একটি উপাদানের মান নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মৌলিক হিসাব সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা কিভাবে বর্ধিত রূপ সম্পর্কে ধারণা লাভ করব, কিভাবে এই সমীকরণের কোনো অজ্ঞাত রাশির মান বের করব, এ সম্পর্কিত আলোচনা ছিল। আশা করি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। পাশাপাশি তোমাদের যে নির্ধারিত বই আছে আমাদের গ্রিন পাবলিকেশনসের হিসাব বিজ্ঞান বই, এই বইয়ের 20 নম্বর পৃষ্ঠা থেকে 24 নম্বর পৃষ্ঠায় দৃষ্টিপাত করলে তোমরা হিসাব সমীকরণের বিস্তারিত ধারণা লাভ করবে। আশা করি তোমরা বাসায় তোমাদের অধ্যয়ন চালিয়ে যাবে। আর আমরা পরবর্তী ক্লাসে এই হিসাব সমীকরণের প্রায়োগিক সমস্যা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।